বিনিময়ের প্রধান মাধ্যম হচ্ছে টাকা। ছোটবেলায় আমরা অনেকে ভাবতাম যে আমি যদি সরকার হতাম তাহলে ইচ্ছা মতো টাকা ছাপাতাম। টাকা এমন একটি জিনিস যেটি মানুষকে পাগল করে দেয় এবং কথায় আছে টাকা থাকলে কাঠের পুতুলে কথা বলে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সরকারের কাছে টাকা ছাপানোর মেশিন থাকলেও সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপায় না? তাছাড়া সরকার ইচ্ছে মতো টাকা ছাপিয়ে কেন পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প তৈরি করছে না? বাংলাদেশে এত গরিব মানুষ রয়েছে, সরকার তো চাইলে ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে এবং এই সকল মানুষকে ধনী করে দিতে পারে। দেশের সরকার নির্দিষ্ট পরিমাণ টাকা কেনই বা ছাপায়? তো সরকার ইচ্ছে মতো টাকা কেন ছাপায় না এবং এক একটি টাকা তৈরি করতে কত টাকা খরচ হয় আর সে টাকা কিভাবে তৈরি হয় তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাকা সম্পর্কে আপনার যত ভুল ধারণা রয়েছে তা এক ভিডিওতেই শেষ হয়ে যাবে। তো প্রথমে জেনে আসি কোন টাকা তৈরি করতে কত খরচ হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী 1 টাকার একটি কয়েন তৈরি করতে 95 পয়সা খরচ হয় এবং 2 টাকার একটি কয়েন তৈরি করতে 1 টাকা 20 পয়সা খরচ হয়। এরপর 5 টাকার একটি কয়েন তৈরি করতে 1 টাকা 95 পয়সা খরচ হয়। বাংলাদেশের সব থেকে বড় নোট হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকা তৈরি করতে সরকারকে খরচ করতে হয় 7 টাকা। অন্যদিকে 500 টাকার নোট ছাপাতে সরকারকে খরচ করতে হয় 6 টাকা। 100 টাকার একটি নোট তৈরি করতে খরচ পড়ে 4.5 টাকা। যেহেতু বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে থাকে তাই বাংলাদেশ ব্যাংক সবাইকে অনুরোধ করে এই টাকা যত্ন সহকারে ব্যবহার করতে। তো যাই হোক, টাকা কিভাবে উৎপাদন হয় এবং কেন সরকার আনলিমিটেড টাকা উৎপাদন করে না এটি জানার পূর্বে আপনাদের একটি সিম্পল ফর্মুলা জানতে হবে। আগের যুগে মানুষ চালের পরিবর্তে ডাল এবং ডালের পরিবর্তে সবজি নিত, অর্থাৎ তারা একটি জিনিস বিনিময় করে প্রয়োজনীয় আরেকটি জিনিস কিনত। এভাবেই মানুষ একে অপরের প্রয়োজন মেটাত। বর্তমান যুগেও এটি ব্যতিক্রম নয়। মানুষ প্রয়োজন মেটানোর জন্য টাকা ব্যবহার করে থাকে। টাকার মূল্য আছে বলে মানুষ টাকার জন্য কাজ করে থাকে। মানুষ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে সকল কাজ করে থাকে সেই কাজের উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো এবং সেই টাকা দিয়ে নিজেদের প্রয়োজন মেটানো। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যদি কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষকে বিতরণ করত তাহলে প্রতিটি মানুষই কোটিপতি হয়ে যেত এবং এর মাধ্যমে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে যেত। কারণ হিসেবে মনে করুন আপনি এখন ব্যবসা করছেন এবং প্রতিটি পণ্য থেকে 4-5 টাকা করে লাভ করছেন, কিন্তু আপনি যদি কোটিপতি হয়ে যেতেন তাহলে মাত্র 4-5 টাকা দিয়ে আপনার পোষাতো না। এই পরিমাণ টাকা আপনার কাছে তখন কিছুই মনে হবে না। আপনি তখন একটি পণ্য থেকে বেশি লাভ করতে চাইতেন, তাই আপনি পণ্যের মূল্য অনেক বাড়িয়ে দিতেন। এছাড়া যেহেতু সকলের কাছে কোটি কোটি টাকা রয়েছে তাই সকলেই তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, কিন্তু অনেক মানুষ এমন থাকবে যারা ফসলের মাঠে কাজ করতে চাইবে না, কারণ তাদের কাছে কোটি কোটি টাকা আছে। কোনো ব্যক্তি তখন শ্রমিক হতে চাইবে না এবং হঠাৎ করে তখন দেশের উৎপাদন কম হয়ে যাবে আর তখন মানুষের চাহিদা মেটানোর জন্য জিনিসপত্রের দাম লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে। তো যাই হোক, এতক্ষণে হয়তো আপনি বিষয়টি একটু আন্দাজ করতে পেরেছেন। তো এখন আমরা জানবো বাংলাদেশে টাকা কিভাবে তৈরি করা হয় এবং কোথায় এই টাকা তৈরি করা হয়। বাংলাদেশে যে টাকা ছাপানো হয়ে থাকে সেই কাগজগুলো আনা হয় সুইজারল্যান্ড থেকে। আমরা যেমনটা জানি বর্তমান বিশ্বে 200টি দেশ রয়েছে, কিন্তু 200টি দেশে টাকা ছাপানোর মেশিন নেই। পৃথিবীতে কেবল 65টি টাকা ছাপানোর কারখানা রয়েছে এবং এর মধ্যে বাংলাদেশে একটি টাকা ছাপানোর কারখানা রয়েছে যাকে বাংলাদেশের টাকশাল বলা হয়। এটি বাংলাদেশের গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের এই টাকা ছাপানোর কারখানার নাম হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। এই প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম সিকিউরিটি রয়েছে। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি কর্মচারী এবং কর্মকর্তাকে কঠোর নিয়ম মেনে চলতে হয়। তো ফ্যাক্টরিতে এই টাকা তৈরি করার জন্য সর্বপ্রথম বিদেশ থেকে এর কাগজ এবং তুলা নিয়ে আসা হয়। এরপর এগুলোকে একটি মেশিনের মধ্যে দেওয়া হয়। তারপর এই মেশিন এই কাগজগুলোকে আরো নরম করে দেয়। তারপর এই কাগজগুলো একটি ড্রামের মধ্যে দেওয়া হয় যেখানে কাগজের সাথে পানি মেশানো হয়। এরপর এটিকে ভালোমতো মিক্স করা হয়। ভালোমতো মিক্স হয়ে গেলে এর থেকে সম্পূর্ণ পানি বের করে নেওয়া হয় এবং শুকনা করে ফেলা হয়। তারপর এটিকে একটি মেশিনের মধ্যে দেওয়া হয়। মিশ্রণগুলো যখন এই মেশিনের মধ্যে দেওয়া হয় তখন এই মেশিনটি চাপ প্রয়োগ করে সেটিকে কাগজে রূপান্তর করে দেয়।
আমরা প্রত্যেকটি টাকাতে সেই দেশের প্রধানমন্ত্রীর ছবি সহ বিভিন্ন লোগো দেখে থাকি। সর্বপ্রথম এই ছবির লোগো টাকার উপরে বসানো হয়, তারপর বিভিন্ন মেশিন ব্যবহার করে এই টাকাগুলোর উপরে ওয়াটারমার্ক বসানো হয়, আর এভাবে কাগজের বড় একটি রোল তৈরি হয় যা দিয়ে টাকা তৈরি করা হয়ে থাকে। তবে এর জন্য আরো কিছু ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে এই কাগজগুলোকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং মেশিনের মাধ্যমে দেখা হয় যে এর মধ্যে ভুল ত্রুটি আছে কিনা। যদি কাগজগুলোর মধ্যে কোনো ভুল পাওয়া যায় তাহলে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই বিশাল বান্ডিলটিকে 3 ভাগে ভাগ করা হয়। ধারালো ব্লেডের মাধ্যমে এই রোলকে কেটে ফেলা হয় এবং এগুলোর মধ্যে হলমার্ক বসানো হয়। প্রত্যেকটি টাকার মধ্যে এই হলোগ্রাম দেখা যায়। তারপর কাগজের গুণগত মান সহ সবকিছু ঠিক আছে কিনা তা একবার মেশিনের সাহায্যে পরীক্ষা করে দেখা হয়। এরপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয় এবং সামনের দিকে একটি মেশিন এগুলোকে টুকরা করে কেটে ফেলে। তারপর এই কাগজগুলোকে প্রিন্টিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে থাকা ওয়ার্কারগুলি এই কাগজগুলিকে প্রিন্টারের মধ্যে দিয়ে দেয়। কাগজগুলো সামনে যাওয়ার পর এগুলো 3 ধাপ অতিক্রম করে। প্রথমে আসে অফসেট প্রিন্টিং। এখানে বিভিন্ন ধরনের নোটের জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয়। তারপর কোয়ালিটি ইন্সপেক্টর এর রং ভালো মতো পরীক্ষা করে দেখে। এই নোটের রং পুরোপুরি ঠিক হতে হবে, বেশি হালকা হওয়া যাবে না, আবার বেশি গাঢ় হওয়া যাবে না। তারপর এই নোটগুলিকে সিল্ক স্ক্রিন প্রিন্টিং এ পাঠিয়ে দেওয়া হয়। নোটের উপরে কত টাকা লেখা হবে তা এই মেশিনটি ঠিক করে দেয়। এবং 200 টাকার নোট হলে 200 লিখে দেয়, 100 টাকার নোট হলে 100 লিখে দেয়। এর পরবর্তী প্রসেস হচ্ছে ইনট্যাগলিও প্রিন্টিং। নোটের উপরে আপনি হাত দিলে এই নোটের উপরে কি লেখা আছে তা আপনি বুঝতে পারবেন। এই প্রসেসটি এখানে সম্পূর্ণ করা হয়। প্রিন্টিং এর সকল প্রসেস শেষ হওয়ার পরে এগুলিকে কাটিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কাগজগুলিকে সঠিক মাপে কাটা হয়ে থাকে। টাকাগুলো যখন সঠিকভাবে কাটা হয়ে যায় তখন বড় বড় কন্টেনারে লোড করে এগুলো ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। আর যে নোটগুলি এই প্রসেসে নষ্ট হয়ে যায় সেগুলিকে বিআই সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়। তারপর কিছু প্রসেস অনুসরণ করে এগুলিকে আবার নোটে তৈরি করা হয়। তো এখন আসা যাক আসল প্রশ্নে, কেন সরকার বেশি করে টাকা ছাপায় না? একটি দেশে মোট যে পরিমাণ জিনিসপত্র উৎপাদন করা হয় ঠিক সেই পরিমাণ টাকা ছাপানো হয়ে থাকে। তাই একটি দেশে ক্রয় করার মতো যে পরিমাণ জিনিস থাকে তার পরিমাণ নির্ধারণ করে সেই পরিমাণ টাকা ছাপানো হয়ে থাকে। এর বেশিও নয়, আবার এর কম টাকাও ছাপানো হয় না। সেই জিনিসপত্র নির্ধারিত মূল্য অনুযায়ী ফ্যাক্টরিতে টাকা ছাপানো হয়ে থাকে। যেমন বাংলাদেশে মাত্র 10 জন মানুষ বসবাস করে আর এখানে মোট 10 কেজি চাল উৎপাদন হয়ে থাকে। 10 কেজি চালের দাম যদি 100 টাকা হয় তাহলে বাংলাদেশ সরকার মোট 100 টাকা ছাপাবে। সেক্ষেত্রে প্রত্যেক কেজি চালের দাম হবে 10 টাকা করে। তবে এই ক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার 100 টাকার পরিবর্তে 1000 টাকা ছাপায় তাহলে প্রতি কেজি চালের দাম বেড়ে হয়ে যাবে 100 টাকা। বিষয়টি ভালো মতো লক্ষ্য করুন। আপনার কাছে 10 টাকা থাকুক কিংবা 100 টাকা, আপনি চাল কিন্তু 1 কেজি পাবেন। এই ফর্মুলাটি বুঝতে না পেরে 2001 সালে জিম্বাবুয়ের সরকার প্রচুর পরিমাণে টাকা উৎপাদন করে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মনে করেছিল যেহেতু তাদের গরিবের সংখ্যা অনেক বেশি তাই অনেক বেশি টাকা ছাপিয়ে সবাইকে বড়লোক করে দেবে, কিন্তু এটি ছিল তাদের সব থেকে বড় বোকামি। প্রেসিডেন্টের এই বোকামির ফলে তারা অনেক বেশি টাকা ছাপিয়ে ফেলেছিল। এর ফলে প্রতিটি মানুষ কোটিপতি হয়ে গেলেও তারা একটি সমস্যার মধ্যে পড়েছিল। তাদের সামান্য একটি খাতা কিংবা কলম কিনতে গেলেও লক্ষ টাকা খরচ করতে হয়েছিল। জিম্বাবুয়ে শুধুমাত্র এখানেই থেমে থাকেনি, তারা এই সমস্যার সমাধানের জন্য 2008 সাল পর্যন্ত আরো বেশি টাকা ছাপাতে থাকে। এক পর্যায়ে তারা 1 কোটি টাকার নোটও ছাপিয়ে ফেলে। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন, যে দেশে 1 কোটি টাকার নোট থাকতে পারে সেই দেশে জিনিসপত্রের দাম কেমন হবে। জিম্বাবুয়ে দেশটি 1 কোটি টাকার নোট ছাপিয়েও এই সমস্যার সমাধান করতে পারেনি। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে সেই দেশের সরকার সকল অর্থকে বাতিল করে দেয় এবং তারা অন্য দেশের মুদ্রা ব্যবহার করতে শুরু করে। কিন্তু তাতেও তাদের সমস্যা দূর হয়নি, বরঞ্চ তারা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়ে গিয়েছিল। জিম্বাবুয়ের এই সমস্যা এখনো পর্যন্ত সমাধান হয়নি। তো এখন আপনি বুঝতে পারলেন সরকার যদি ইচ্ছা মতো টাকা ছাপায় তাহলে দেশের মানুষের সাথে কি হবে। সরকার যদি বেশি টাকা ছাপায় তাহলে আমাদের একটা কলম কিনতে লক্ষ টাকা ব্যয় করতে হবে। তো আশা করছি টাকা সম্পর্কে আপনার সব উত্তর আপনি পেয়ে গিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।